আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্যাডেট ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের আমার জানা মতে মোটামুটি প্রায় সকল স্কুলেই বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। আপনাদের পরীক্ষা ২৭ তারিখ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো আপনারা সময় পাচ্ছেন খুবই কম। তো আপনাদের এখন আমার পরামর্শ থাকবে যেটা, সারা বছর যা পড়েছেন নতুন করে আসলে আমার মনে হয় না কেউ যদি সারা বছর পড়াশোনা করে থাকে তাহলে নতুন করে তার কিছু আর শেখার আছে। তারপরেও আমি বলবো যে আপনি কিছু সমস্যার সমাধান শিখে রাখুন, প্লাস হচ্ছে দীর্ঘ 11 মাস যা পড়েছেন এগুলো রিভিশন করেন। এখন শেষ সময়ে এসে রিভিশন যত ভালো হবে ইনশাল্লাহ আপনার পরীক্ষাও তত ভালো হবে। এবং ক্যাডেট পরীক্ষা দেওয়ার জন্য আপনার আসলে মানসিকভাবে প্রস্তুতি থাকাটা খুবই জরুরি। আপনি যদি মানসিকভাবে প্রস্তুত থাকেন তাহলে আশা করি সব মিলিয়ে আপনার পরীক্ষাটা দারুণ হবে। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে আজকে যারা ক্যাডেট ভর্তি ইচ্ছুক আছেন তাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে কিছু বীজগাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো, যেগুলো আপনার ভর্তি পরীক্ষার জন্য আশা করি খুবই কাজে লাগবে। তো আপনাদের বীজগণিতের চতুর্থ অধ্যায়ে একটি অধ্যায় রয়েছে সূচক সম্পর্কিত। সেই সূচক সম্পর্কিত অধ্যায়ের জাস্ট 2টা রুলস লিখবো বা 3টা রুলস লিখবো এবং এই 2-3টা রুলসের আলোকে আপনি কিভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করবেন সেটা দেখাবো, প্লাস হচ্ছে বিগত বছরের আলোকে 2-একটা কোশ্চেন লিখবো অথবা সরাসরি বিগত বছরের প্রশ্ন থেকে লিখে সমাধান করে দেখাবো, যেগুলো আপনার জন্য উপকারী হবে ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা শুরু করি। তো আমি প্রথমে যে রুলসটা লিখবো সেটা হচ্ছে সূচকের গুণন বিধি। সেটাতে আপনি কি শিখেছেন? a⁴m ইন্টু, আপনার বইয়ে আছে এরকম a⁴n সমান কি শিখছেন? a⁴m প্লাস n। অর্থাৎ যদি ভিত্তি একই হয়, যদি কি হয়, ভিত্তি একই হয় তাহলে, এবং তারা যদি গুণ আকারে থাকে, কি আকারে থাকে? গুণ আকারে থাকে, তাহলে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে এখানে দেখেন ভিত্তি a, এখানেও ভিত্তি কি a, এবং এখানে পাওয়ার কত? m এবং পাওয়ার হচ্ছে n। তাহলে এই ভিত্তিটা কি হবে? সহ এই যে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। অর্থাৎ a⁴m ইন্টু a⁴n এই আকারের গাণিতিক সমস্যাগুলোকে আপনি কিভাবে সমাধান করবেন? a⁴m প্লাস n এই আকারে সমাধান করতে পারেন। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রুলস। তো যেমন আমি যদি লিখি x⁴ ইন্টু x⁴2, তাহলে অ্যান্সার কি হবে বলেন তো? x⁵, কারণ এই যে ভিত্তি এখানেও x এখানেও x, তাহলে পাওয়ার 3 এবং 2 কি হবে? যোগ হবে। তাহলে 3 এবং 2 যোগ করলে কি হবে? x⁵ হবে। আবার যদি এইভাবে লিখি x⁵ ইন্টু x⁻², তাহলে কি হবে স্যার? ভিত্তি x, এই যে 3 প্লাস n এর জায়গায় কি আছে দেখেন? -2 আছে, তাহলে এই যে -2 লিখলাম। তাহলে 3 প্লাস -2 তার মানে কত? x⁴1। কিভাবে হলো আশা করি এতদিন পরে আপনাকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে x⁴1 মানে কি? x। ওকে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আরেকটা বিষয়, শুধু সূচকের ক্ষেত্রে তো শুধু গুণ আকারে থাকে না, ভাগেরও একটা নিয়ম আছে। ওটাকে সূচকের আমরা ভাগবিধি বলতে পারি। সেটা হচ্ছে এরকম, যদি এরকম থাকে a⁴m ডিভাইডেড বাই a⁴n, অর্থাৎ a⁴m ভাগ a⁴n যদি এই আকারে থাকে, অর্থাৎ যদি ভিত্তি সেম হয় এবং তাদের যদি ভিত্তি সেম হয় এবং তারা যদি ভাগ আকারে থাকে, তাহলে আমরা সূচকটা কি বিয়োগ আকারে লিখতে পারবো। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারবো a⁴m মাইনাস n। তাহলে আমরা যদি এই ধরনের একটি সমস্যা দেখি বোর্ডে, তাহলে আমরা দেখেন কিভাবে সমাধান করব। সেটা হচ্ছে এরকম যে, মনে করেন x⁷ ডিভাইডেড বাই x⁵ আছে, তাহলে আমি কিভাবে লিখবো? x⁷ মাইনাস 3। এই যে সূচকের ভাগবিধি অনুযায়ী ভিত্তি তাদের কি সেম, অর্থাৎ এখানেও ভিত্তি x এখানেও কি ভিত্তি x। যদি ভিত্তি যদি সেম হয় তাহলে পাওয়ার গুলো কি হবে?
বিয়োগ হবে, অর্থাৎ 7 - 3 ইকুয়াল কত হবে বলেন তো? x⁴ হবে। ওকে, এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের যদি এই দুইটি মিলিয়ে অর্থাৎ সূচকের গুণন বিধি এবং ভাগ বিধি এই দুটি নিয়ম থেকে যদি আসে, মানে একসাথে যদি করে দেয়, প্রশ্নটা কি করে দেয় বলেন? একসাথে করে দেয়। যেমন ধরেন এরকম বিষয়টা, এই যে লিখলাম, মনে করেন x⁴ ইন্টু x⁻⁻4 ইন্টু x⁻7। হ্যাঁ, দেন এই পাশে লিখলাম x⁻⁻4 ইন্টু x⁻0 ইন্টু কি, মনে করেন, আচ্ছা ইন্টু না দিয়ে ভাগ দিয়ে দিই, মনে করেন ভাগ x⁹। এখন প্রশ্ন হচ্ছে এটার সমাধান আমি কিভাবে করব? বিচলিত হওয়ার কোনো কারণ নেই, আমরা যে দুটি নিয়ম শিখলাম এই দুটি নিয়মের প্রয়োগ করব, আর কিচ্ছু না। তাহলে দেখেন কিভাবে করি। প্রথমত যদি আপনি এখানে খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে সবগুলোর ভিত্তি কি x, এবং তাহলে তাদের পাওয়ারগুলো কি হবে স্যার? যোগ হবে। কেন? তারা সবাই গুণ আকারে আছে। তাহলে আমি কি লিখবো? x⁻³ প্লাস -4 প্লাস হচ্ছে কি 7, ঠিক আছে না? দেন নিচে যদি খেয়াল করেন, এই যে x⁻⁻4 এবং x⁻0 এরা আছে কি আকারে? গুণ আকারে। তাহলে গুণের নিয়ম অনুযায়ী সূচকের এটা কি হবে? যোগ হবে। কিন্তু x⁹ এটা কি আকার আছে? ভাগ আকার আছে। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এই পাওয়ারটা x⁹ অর্থাৎ 9টা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে এই যে আমি বিয়োগ লিখলাম -9, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি আমি সমাধান করি তাহলে কি পাচ্ছি দেখেন, 3 এবং 7 যোগ করলে কত হবে? 10। 10 এর সাথে -4 যদি আপনি যোগ করেন তাহলে কত হবে? x⁻6। আর এই পাশে দেখেন -4 প্লাস 0 -9, তাহলে কত হবে? x⁻13। এখন আপনি যদি এদিকে খেয়াল করেন তাহলে দেখেন এখানে সূচকের কি বিধি প্রয়োগ করা যাবে? ভাগ বিধি প্রয়োগ করা যাবে, কারণ এখানে x এর পাওয়ার 6, এখানে x এর পাওয়ার কত? -13। আমরা দেখতে পাচ্ছি এখানে ভিত্তি কি সেম এবং তারা ভাগ আকারে আছে। তাহলে ভাগের নিয়ম অনুযায়ী কি হবে? যদি ভিত্তি সেম হয় তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়? বিয়োগ হয়। তাহলে আমরা বিয়োগ করে দিব, আর কিচ্ছু না। অর্থাৎ আমি লিখবো এখানে x⁻6 মাইনাস, দেখেন তো এখানে কি আছে? x এর পাওয়ার -13 আছে, এই যে -13 লিখে দিলাম। আমার কথা বুঝতে পারছেন? নিয়মটা কি স্যার? নিয়মটা ছিল এরকম, x⁻m ডিভাইডেড বাই x⁻n যদি থাকে, এই আকারে থাকে, তাহলে হবে কি x⁻m - n। তাহলে আপনি m বিবেচনা করেন 6 কে আর n বিবেচনা করেন -13 কে। তাহলে এই যে m সূত্রের মাইনাস এবং nটা কত? -13, এটা লিখছি, ঠিক আছে? দেন এখানে কি হবে তাহলে দেখেন, x6 মাইনাসে মাইনাসে কি প্লাসের 13, অর্থাৎ x⁻19, x⁻ কি 19। তাহলে এই প্রশ্নের সমাধান হচ্ছে কি আমার x⁻19। এটা ক্যাডেট ভর্তি পরীক্ষায় আপনার 2 নম্বরের প্রশ্নের জন্য থাকতে পারে, আবার 3-এর জন্য থাকতে পারে, আবার 1 নম্বরের জন্য থাকতে পারে। তো আপনি এই ধরনের অঙ্কগুলো অর্থাৎ এই ধরনের গাণিতিক সমস্যাগুলো দ্রুত সমাধান তখনই করতে পারবেন যখন আপনি কি করবেন? বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো আমার পরামর্শ থাকবে আপনি বাসায় এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আরেকটা নিয়ম দেখব, সেটা হচ্ছে সূচকের নিয়ম অনুযায়ী যদি কোনো কিছুর উপরে পাওয়ার শূন্য হয়, কি হয়? পাওয়ার শূন্য হয়, তবে তার মান কত হবে? 1 হবে। বিষয়টা হচ্ছে কি, যেমন ধরেন a⁻0 ইকুয়াল কত? 1। এখন প্রশ্ন হচ্ছে এই a⁻0 ইকুয়াল 1টা আসলে কিভাবে হয় এটা আমরা একটু দেখি। দেখেন, মনে করেন a⁻x, এখানেও কি আছে? a⁻x আছে। তাহলে সূচকের ভাগের নিয়ম অনুযায়ী কি হবে? বিয়োগ হবে, অর্থাৎ x মাইনাস কি হবে? x। তাহলে x - x ইকুয়াল কত হবে? 0 হবে। কি হবে? 0। আচ্ছা, a⁻0 আমরা লিখলাম। আবার যদি আমরা এইভাবে লিখি, দেখেন a⁻x নিচে কি a⁻x। আচ্ছা, মনে করেন আপনাকে যদি বলা হয়
3/3 ইকুয়াল কত হবে? 1 হবে না? 3/3 ইকুয়াল কত হবে বলেন? 1 হবে। সো এখানে তো a টু দি পাওয়ার x কাটা যায়, তাহলে কি হবে বলেন তো? a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x ইকুয়াল কি হবে? 1 হবে। তাহলে দেখেন এখানে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x ইকুয়াল কত? a টু দি পাওয়ার 0, আর এখানে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x ইকুয়াল কত? 1। তাহলে এই দুটো সমন্বয় করে আমরা কি লিখতে পারি? যে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। অর্থাৎ সূচকের নিয়ম অনুযায়ী কোনো কিছুর উপরে যদি পাওয়ার কি থাকে? 0 থাকে, তাহলে সেটার মান কত হবে? 1 হবে। আচ্ছা, তাহলে আমরা এই সমস্যা দিয়ে অর্থাৎ এই সূত্রটা প্রয়োগ করে এই যে সামথিং টু দি পাওয়ার 0, অর্থাৎ সূচকের নিয়ম অনুযায়ী কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে মান কত হবে? 1 হবে। এই সমস্যা দিয়ে মানে এই সূত্রটা ব্যবহার করে আমরা এখন একটা গাণিতিক সমস্যার সমাধান করব। তবে সমস্যাটা সমাধান করার আগে আপনাদের কিছু কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন মনে করেন দেওয়া আছে 3 টু দি পাওয়ার x, তার পাওয়ার হচ্ছে 0। তার পাওয়ার কত বলেন? 0। দেখেন এখানে 3 এবং x উভয়ই গুণ আকার আছে এবং সম্পূর্ণটা কি আছে? ব্র্যাকেট আকার আছে এবং তার পাওয়ার কত? 0। তাহলে এর মান কত হবে? 1 হবে। কিন্তু যদি এইভাবে থাকতো 3 টু দি পাওয়ার x, তার পাওয়ার কত? 0, তাহলে দেখেন 3 টু দি পাওয়ার 3x টু দি পাওয়ার 0, এটাকে আমি কিভাবে লিখতে পারি? 3 ইন্টু x টু দি পাওয়ার 0 লিখতে পারি। তাহলে এই যে 3 এর জায়গায় 3 এবং x টু দি পাওয়ার 0 মানে কত? 1। অর্থাৎ মান কত আসবে আমার? 3 আসবে। কত আসবে বলেন? 3 আসবে। তাহলে কিন্তু আমরা এখানে একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে আমাকে খেয়াল রাখতে হবে যে কার উপরে পাওয়ার 0 আছে। যখন এই যে 3x ব্র্যাকেট ক্লোজ করে আমি পাওয়ার 0 দিয়েছি, তখন এই সম্পূর্ণটা কি হিসেবে বিবেচিত হয়েছে? a হিসেবে বিবেচিত হয়েছে। সম্পূর্ণটা কি হিসেবে বিবেচিত হয়েছে? a হিসেবে বিবেচিত হয়েছে। তাহলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল কত? 1। কিন্তু এখানে দেখেন 3x, তার পাওয়ার কত? 0। এখানে কিন্তু 3 এর উপরে পাওয়ার 0 না, মূলত x এর উপরে পাওয়ার কি? 0। এই যে আমি ভেঙে লিখছি 3 ইন্টু x টু দি পাওয়ার 0। তাহলে x টু দি পাওয়ার 0 অর্থাৎ সামথিং টু দি পাওয়ার 0, অর্থাৎ সূচকের নিয়ম অনুযায়ী কোনো কিছুর উপরে যদি পাওয়ার কত হয়? 0 হয়, তার মান কত হবে? 1। তাহলে x টু দি পাওয়ার 0 এর মান কত? 1। 3 এর সাথে 1 গুণ করলে কত হবে? 3। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। তাহলে চলেন এইটা দিয়ে অর্থাৎ এই ধরনের সমস্যা দিয়ে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি। আসতে পারে কিন্তু ক্যাডেট ভর্তি পরীক্ষার জন্য। ঠিক আছে, খেয়াল করেন। তাহলে আমি একটা প্রশ্ন লিখলাম। মনে করেন 5x টু দি পাওয়ার 0 প্লাস x টু দি পাওয়ার 0 প্লাস 5x টু দি পাওয়ার 0। তাহলে এটার মান কত হবে সেটা আমরা এখন দেখব। দেখেন 5x এটা সম্পূর্ণটা ব্র্যাকেটের ভিতরে আছে এবং তার পাওয়ার কত? 0। তার মানে সামথিং টু দি পাওয়ার 0। এই যে মানে ধরেন ব্র্যাকেটের ভিতরে কি আছে? সামথিং, মানে কোনো কিছু আছে, সেটার পাওয়ার যদি কি হয়? 0 হয়, তার মান কত হবে? সূচকের নিয়ম অনুযায়ী 1 হবে। তাহলে 5x টু দি পাওয়ার 0 এর মান কত হবে? তাহলে 1 প্লাস দেখেন এখানে x টু দি পাওয়ার 0 অর্থাৎ x এর উপরে পাওয়ার কত আছে? 0, এর মান কত হবে? 1 প্লাস এই যে 5 ইনটু এই যে এখানে কিন্তু 5 এর উপরে 0 নেই, কার উপরে 0 আছে? x এর উপরে 0 আছে। তাহলে x টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে দেখেন 1 প্লাস 1 প্লাস 5, 1 প্লাস 1 প্লাস 5 ইকুয়াল কত? 7। তাহলে আমাদের এই সমস্যাটির অ্যান্সার কত হবে? 7 হবে। কি হবে বলেন? 7 হবে। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর একটু দেখে নেন। আচ্ছা, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি সূচকের আরেকটি গাণিতিক সমস্যা সমাধান করে আপনাদের দেখাচ্ছি। এটাও গুরুত্বপূর্ণ একটি সমস্যা। খেয়াল করেন, এটা হচ্ছে বিগত একটা ক্যাডেট ভর্তি পরীক্ষার প্রশ্ন থেকে আমি লিখতেছি। এটা সম্ভবত 2019 সালের প্রশ্নে এসেছিল। সেটা হচ্ছে এরকম, প্রশ্নটা হচ্ছে এরকম যে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস হচ্ছে কি 2 টু দি পাওয়ার x প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার x ইকুয়াল কত? 8। ঠিক আছে, এই সমস্যাটা হচ্ছে কি এটা। আচ্ছা, একটু মিলিয়ে নেই। হ্যাঁ, 2 টু দি পাওয়ার x আছে 4 বার।
তাহলে এই যে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x ইকুয়াল কত 8। তো এই সমস্যাটা সমাধান করার জন্য সূচকের আপনার একটা নিয়ম জানতে হবে, সেটা হচ্ছে কি, যদি সূচকের ক্ষেত্রে a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y হয়, দেখেন এটা কিন্তু শুধু সূচকের ক্ষেত্রে সম্ভব, আমার কথা বুঝতে পারছেন, সূচকের ক্ষেত্রে, এবং সেটা চলকযুক্ত থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। যদি এরকম থাকে, অর্থাৎ যদি ভিত্তি কি হয়, সেম হয়, ভিত্তি যদি কি হয়, সেম হয়, তাহলে পাওয়ার দুইটা পরস্পর কি হবে, সমান হবে। অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারবো x ইকুয়াল কি y, x ইকুয়াল কি লিখতে পারবো, y লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, ওকে, ভালো কথা। এখন এই যে 2 টু দি পাওয়ার x, একে দেখেন, এই যে 2 টু দি পাওয়ার x, একে আপনি মনে মনে বিবেচনা করেন a। যদি আপনি 2 টু দি পাওয়ার x কে মনে মনে a বিবেচনা করেন, তাহলে a প্লাস a প্লাস a প্লাস a, তার মানে কয়টি a আছে, 4টি a আছে। তাহলে আপনি কি লিখতেন, স্বাভাবিক নিয়ম অনুযায়ী 4a লিখতেন। এই ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা এখানে 2 টু দি পাওয়ার x আছে কয়টি, 4টি, এবং তারা পরস্পর কি আকারে আছে, যোগ আকারে আছে। তাহলে আমরা এটাকে লিখব এইভাবে যে 4 ইন্টু কি 2 টু দি পাওয়ার x, এবং 8 কে কিভাবে লেখা যায়, 2 কিউব লেখা যায়, এটা আপনি জানেন। 8 কে কি লেখা যায়, 2 কিউব লেখা যায়। দেখেন এই যে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার গুলো কি হবে, গুণ আকারে থাকলে যদি ভিত্তি সেম হয় যোগ হবে। তাহলে 1 প্লাস 1 প্লাস 1 অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল কত হবে, 8 হবে। কি হবে বলেন, 8 হবে। তাহলে 8 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 2 কিউব লিখতে পারি। এই যে সেজন্য 8 এর পরিবর্তে লিখেছে কি 2 কিউব। তাহলে দেখেন এখানে ভিত্তি 2, কিন্তু এখানে কিন্তু আমাদের ভিত্তি 2 আসে নাই। আমরা কি করব, উভয় পাশে ভিত্তি 2 আকারে নিয়ে আসব, খেয়াল করেন। তাহলে এই যে 4 কে আমরা কি লিখতে পারি, 2 স্কয়ার লিখতে পারি, ইনটু কি 2 টু দি পাওয়ার x ইকুয়াল কত, 2 কিউব, ঠিক আছে। এই যে 2, তাহলে সূচকের গুণন বিধি অনুযায়ী, ওই যে আমরা একটু আগে শিখছিলাম না, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল কি a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে দেখেন এই যে এখানে 2, এখানে 2, ভিত্তি কি সেম, তাহলে পাওয়ার গুলো কি হবে, যোগ হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 প্লাস x ইকুয়াল কি স্যার, 2 কিউব। তাহলে এই যে এই অংশটাই যদি আপনি খেয়াল করেন, উভয় পাশে পদ রয়েছে একটি করে, এবং তাদের ভিত্তি কি সেম, এবং এখানে কি আছে, চলক যুক্ত আছে। কি যুক্ত আছে দেখেন স্যার, চলক যুক্ত রয়েছে। কি যুক্ত রয়েছে, চলক যুক্ত, অর্থাৎ 2 প্লাস x যুক্ত রয়েছে। তাহলে যেহেতু 2 প্লাস x অর্থাৎ চলক যুক্ত আছে, তাহলে আমরা উভয় পাশ থেকে ভিত্তি কি দিতে পারি, বাদ দিতে পারি। কোন নিয়ম অনুযায়ী, এই যে এই নিয়ম অনুযায়ী, অর্থাৎ a টু দি পাওয়ার x ইকুয়াল যদি a টু দি পাওয়ার y হয়, তাহলে x সমান কি হবে, y, অর্থাৎ চলক উভয় পাশ থেকে কি দেওয়া যাবে, বাদ দেওয়া যাবে। তাহলে এখান থেকে চলক আমরা উভয় পাশ থেকে 2 বাদ দিয়ে দেই নিয়ম অনুযায়ী, তাহলে কি হবে বলেন তো, 2 প্লাস x ইকুয়াল কত হবে, 3 হবে, ঠিক আছে। দেন x ইকুয়াল কত হবে, 1 হবে। সুতরাং x ইকুয়াল কত, 1, অর্থাৎ এই গাণিতিক সমস্যাটির সমাধান হচ্ছে কত, 1। কি বলেন, 1। এখন আমরা দেখব এখানে আসলে মূলত x এর মানটা বসে আসলে 8 হয় কি হয় না, খেয়াল করেন। তাহলে আমরা যদি এইটাই আর কি লিখি, এখানে জাস্ট x এর পরিবর্তে কত বসাবো, 1 বসাবো, দেখি ঠিক হয় কিনা। তাহলে দেখেন 2 টু দি পাওয়ার x এর পরিবর্তে বসালাম 1 প্লাস কি 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস কি 2 টু দি পাওয়ার 1। তাহলে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 1 হয়, তাহলে ওই সংখ্যাটি হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 মানে কি 2, এখানেও 2, এখানেও 2, এখানেও কি 2, তাহলে 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 ইকুয়াল কত, 8। তাহলে আমাদের এই যে আমরা যে সমাধান করলাম x ইকুয়াল কত পেয়েছি, 1। তাহলে এই সমস্যাটার সমাধান আমাদের কি হয়েছে, সঠিক হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু 2019 সালের একটা প্রশ্ন এসেছিল, ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার আমরা আমাদের বীজগাণিতিক কিছু সমস্যার মান নির্ণয় করব চলকযুক্ত, অর্থাৎ আমাদের কি চলকের মান দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের কি মান নির্ণয় করতে হবে।
ছোট ছোট সমস্যা থেকে শুরু করি। খেয়াল করেন, যেমন ধরেন দেওয়া আছে x সমান 2 y সমান 3 হলে, x সমান 2 এবং y সমান 3 হলে x প্লাস y হোল স্কয়ার সমান কত? এই প্রশ্নটা একদম সহজ, তাই না? জাস্ট কিভাবে সমাধান করবেন, লিখবেন প্রদত্ত রাশি কি বলেন, x প্লাস y হোল স্কয়ার। জাস্ট x এর মানটা বসায় দেন। x এর মান কত? 2, y এর মান কত? 3, তার স্কয়ার। 2 এবং 3 যোগ করলে কত হবে? 5। 5 স্কয়ার মানে কি? 5 ইন্টু 5 ইকুয়াল কত বলেন তো? 25। অর্থাৎ আমাদের এই যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধানের কত আসছে? 25 এসেছে। কিন্তু আসলে ঝামেলাটা কোথায় লাগবে সেটা আমরা একটু খেয়াল করি। যদি আমাদের মান ঋণাত্মকে দেওয়া থাকে, খেয়াল করেন প্রশ্নটা কেমন হতে পারে। যেমন ধরেন এরকম হতে পারে, x ইকুয়াল -2 এবং y ইকুয়াল -3 হলে x মাইনাস y হোল স্কয়ার সমান কত? এটা আমাদের জন্য কোনো সমস্যা না, কিন্তু আসলে সমস্যা হচ্ছে আপনাদের জন্য, কারণ আপনারা ষষ্ঠ শ্রেণীতে পড়েন। তো জাস্ট কি করবেন, লিখবেন প্রদত্ত রাশি, অর্থাৎ যেটার মান বের করতে বলছে, প্রদত্ত রাশি x মাইনাস y হোল স্কয়ার। তাহলে খেয়াল করেন x এর মান কত? -2। তাহলে x এর পরিবর্তে কি বসাবো? -2 বসাবো। দেন এখানে কি চিহ্ন রয়েছে? মাইনাস। এই যে মাইনাস চিহ্নটা দিলাম। খেয়াল করেন y এর মান কত দেওয়া আছে? -3 আছে। কি আছে বলেন? y এর পরিবর্তে লিখলাম -3, কিন্তু দুইটা মাইনাস তো পাশাপাশি এভাবে লেখা যাবে না। তাহলে কিভাবে লিখতে হবে? আপনারা তৃতীয় অধ্যায় শিখেছেন, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে? ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তাহলে তো দুটো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা যাবে না। তাহলে এখানে আমরা কি করব? সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। কি করব বলেন? সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এই যে আমরা কিন্তু x এর মান বসিয়েছি, এই যে মাইনাস চিহ্ন দিয়েছি, এবং y এর মানটা বসিয়েছি। উপরে কি ছিল? স্কয়ার ছিল, এই যে স্কয়ারটা দিয়ে দিলাম। আপনি সাইড নোটে দিয়ে দিতে পারেন যে যেহেতু x ইকুয়াল -2, y ইকুয়াল কি? -3, এটা এভাবে দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখন দেখেন তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা দেই। -2, দেখেন ভিতরের কাজটা আমরা আগে করে নিব, আগে স্কয়ার করব না, ভিতরের কাজটা আগে কি করব? করে নিব। তাহলে -2, দেখেন এই যে -3, অর্থাৎ মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, যে 3। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, উপরে কি ছিল? স্কয়ার, মনে করে স্কয়ারটা দিব। দেন -2 প্লাস 3 যদি সরল করি তাহলে কত হবে? 1 হবে। আর উপরে কি ছিল? স্কয়ার। 1 স্কয়ার মানে কি স্যার? 1 ইন্টু 1, অর্থাৎ 1। অর্থাৎ 1 এর উপরে যত পাওয়ারই হোক না কেন, তার মান কত হবে? 1 হবে। যেমন ধরেন আপনার কিন্তু ক্যাডেট ভর্তি পরীক্ষা এরকম প্রশ্ন একটা দিয়েও দিতে পারে, যে এরকম যে 1 টু দি পাওয়ার x সমান কত, যেখানে x হচ্ছে কি একটি স্বাভাবিক সংখ্যা। যেমন দিয়ে দিল যেখানে x ইজ গ্রেটার দেন 0। বুঝতে পেরেছেন? মানে x এর মানটা কি? 0 থেকে বড়। তাহলে এখানে পাওয়ার যতই হোক না কেন, 1 টু দি পাওয়ার x এর মান সবসময় কত হবে? 1 হবে। কখন হবে? যদি সেটা আসলে জটিল সংখ্যা না হয়। আর আপনারা ষষ্ঠ শ্রেণীতে পড়েন, এখানে জটিল সংখ্যার কোনো প্রশ্নই আসে না। তো নেগেটিভ এবং পজিটিভ এ দুটো দিয়ে দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই সমস্যাটা সমাধান করলাম। আপনারা কিন্তু অবশ্যই এগুলো আমি একবার করে করছি, আপনি যখন পুনরায় ভিডিওটি আরেকবার দেখবেন, একবার তো আপনি এখন দেখতেছেন, দ্বিতীয়বার যখন দেখবেন আপনি এই যে প্রশ্ন লিখেছি সেখানে কি করবেন? চাপ দিয়ে বন্ধ করবেন। দেন আপনি সমস্যাটার সমাধান করবেন। দেন আমার উত্তরের সাথে মিলিয়ে দেখবেন যে আপনার উত্তরটি সঠিক হলো কি হলো না, বা আমার উত্তরে কোনো ঝামেলা আছে কি না। ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার দেখেন আরেকটি সমস্যার সমাধান করি। খেয়াল করেন, মনে করেন x ইকুয়াল -3,
y ইকুয়াল 2 এবং z ইকুয়াল হচ্ছে মনে করেন 1 মাইনাসের 1। প্রশ্ন বললো কি x ইকুয়াল -3 y ইকুয়াল 2 এবং z ইকুয়াল -3 হলে দেখেন x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z কিউব এর মান কি করো নির্ণয় করো। তাহলে আমাদের প্রশ্নটা কি x ইকুয়াল -3 y ইকুয়াল 2 এবং z ইকুয়াল -1 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z কিউবের মান নির্ণয় করো। তাহলে আমাদের প্রদত্ত রাশি কোনটা বলেন তো? আমাদের প্রদত্ত রাশি অর্থাৎ যেটার মান বের করতে হবে সেটাই হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। তাহলে এখানে লিখি প্রদত্ত রাশি ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস কি কিউব z কিউব। তাহলে x এর মানটাকে বসিয়ে নিই। x এর মান কত -3 তার স্কয়ার প্লাস y এর মান কত স্যার 2 তার স্কয়ার প্লাস z এর মান কত -1 তার কিউব। ঠিক আছে না? জাস্ট এখানে মান বসিয়েছে আর কিচ্ছু না। দেখেন -3 স্কয়ার এর মান এটা কি একটু এইদিকে খেয়াল করেন। -3 তার স্কয়ার এর মানে হচ্ছে -3 ইন্টু -3। তাহলে গুণের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস 3 এবং 3 গুণ করলে কত হবে 9। অর্থাৎ -3 কে স্কয়ার করলে আমরা কত পাচ্ছি 9 পাচ্ছি। কত পাচ্ছি বলেন স্যার 9 প্লাস 2 কে স্কয়ার করলে কত হবে 4 হবে। এখন সমস্যাটা হচ্ছে এইখানে প্লাস -1 দেওয়ার পরে কি দেওয়া আছে কিউব দেওয়া আছে খেয়াল করেন -1 তার কিউব অর্থাৎ এখানে -1 কতবার গুণাকার আছে বলেন তো 3 বার। তাহলে আমরা একটু গুণাকারে লিখি -1 ইন্টু -1 ইন্টু কি -1। ওকে, তাহলে এই যে প্রথম দুটো গুণ করব -1 এবং -1 গুণ করলে কি হবে স্যার -1 প্লাস 1 এবং 1 গুণ করলে 1 তার সাথে গুণাকারে কি আছে -1 প্লাসে মাইনাসে কি -1 এবং 1 গুণ করলে 1 অর্থাৎ -1 কিউব ইকুয়াল কি হবে মাইনাসের 1 হবে। আরো কিছু সহজ পদ্ধতি আছে সেটা আমরা একটু পরে আলোচনা করব আরেকটি অঙ্ক যখন করাবো তখন। ঠিক আছে, খেয়াল করেন। তাহলে -1 কে কিউব করলে কত হবে -1। তাহলে আমরা এইভাবে লিখি -1 9 এবং 4 যোগ করলে হবে 13 প্লাসে মাইনাসে কি -1 13 -1 ইকুয়াল কত স্যার 12। বুঝতে পেরেছি? এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তবে বেটার হয় যদি আপনি এখানে সাইড নোট দিয়ে দেন অথবা এখানে শুরুতে লিখে নেন দেওয়া আছে x ইকুয়াল -3 y ইকুয়াল 2 z ইকুয়াল কি -1 যদি এটা লিখে নেন সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এই ধরনের আরেকটি সমস্যা দেখব আমরা। খেয়াল করে দেখেন প্রশ্নটা হচ্ছে এরকম যে খেয়াল করি যে a ইকুয়াল -2 b ইকুয়াল -3 এবং c ইকুয়াল প্লাসের একটা মান দিয়ে দিই 4 হলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান কত? এখানে পাওয়ার ভিন্ন কিছু থাকতে পারে। আচ্ছা, a কিউব না দিয়ে a স্কয়ার দিই, a স্কয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, a স্কয়ার প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল কত? তাহলে এই প্রশ্নটার সমাধান করার জন্য আমাকে প্রথমে শুরুতে লিখে নেওয়া উচিত যে a ইকুয়াল -2 b ইকুয়াল -3 এবং c ইকুয়াল কি 4। এটা আপনারা লিখে নেবেন, আমি মূল অংশ থেকে সমাধান করে দেখাচ্ছি। তাহলে আমার এখানে প্রদত্ত রাশিটা কি স্যার? প্রদত্ত রাশি সমান হচ্ছে a স্কয়ার প্লাস
বি কিউব প্লাস কি সি কিউব। আমি একটু দেখে নিই যে বোর্ডে আসলে লেখাটা আসতেছে কিনা। আসলে একটু কমই বোঝা যাচ্ছে, আচ্ছা যাই হোক, তারপরেও খেয়াল করে দেখেন। হ্যাঁ, এ স্কোয়ার, তাহলে এর মান কত? এর মান হচ্ছে -2 তার স্কোয়ার, প্লাস বি এর মান কত আছে স্যার? -3 তার কি কিউব, প্লাস সি এর মান কত স্যার? 4 তার কি কিউব। এখন প্রশ্ন হচ্ছে -2 কে স্কোয়ার করলে কত হবে? -2, শুনেন আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই দিকে একটু খেয়াল করেন, জাস্ট একটু সময় দেন, এখানে একটু মনোযোগ দেন। যদি এরকম থাকে ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে, মাইনাস যুক্ত সংখ্যা যেমন মাইনাসে তার পাওয়ার n, যদি nটা জোড় হয়, যদি কি হয়, nটা কি হয় বলেন, জোড় হয়, তাহলে আপনি -a⁴n, খেয়াল করেন -a⁴ কি n, এবং nটা যদি কি হয় স্যার জোড় হয়, তাহলে আপনি লিখতে পারবেন a⁴n, কি লিখতে পারবেন? a⁴n লিখতে পারবেন। আবার যদি এরকম হয় -a⁴n, যেখানে nটা হচ্ছে স্যার বিজোড়, কি বলেন? বিজোড়। যদি এরকম হয় তাহলে আপনি লিখতে পারবেন -a⁴n। বুঝতে পেরেছেন আমার কথাটা? মাইনাস যুক্ত কোন সংখ্যার উপরে ব্র্যাকেট আকারে আছে, এরকম সংখ্যার উপরে যদি পাওয়ার কি হয় n হয়, এবং সেই nটা, অর্থাৎ n মানে হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা আমরা বিবেচনা করি, যেমন 1 2 3 4, এবং সেই সংখ্যাটা যদি কি হয় জোড় হয়, তাহলে আপনি লিখতে পারবেন কি a⁴n। দেখেন বাস্তবিক প্রয়োগ দেখি, যেমন মনে করেন -3 তার পাওয়ার লিখলাম 4, এর মানে কি? -3 গুণ আকার আছে কয়বার স্যার? 4 বার। কয়বার আছে? 4 বার আছে। তাহলে দেখেন এই যে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, অর্থাৎ প্লাস 3 আছে কয়বার? 4 বার। এই যে 3⁴, তাহলে কি প্লাস চিহ্ন দেওয়ার দরকার আছে না? অর্থাৎ যদি ব্র্যাকেটের ভিতরে মাইনাস যুক্ত সংখ্যা থাকে এবং তার পাওয়ার যদি কোনো জোড় সংখ্যা হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? এইভাবে লিখতে পারবো, অর্থাৎ a⁴n আকার লিখতে পারবো। আর যদি nটা বিজোড় সংখ্যা হয় তাহলে কি লিখতে হবে? -a⁴n। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি এত ঝামেলায় যেতে চাই না, সুন্দরভাবে সহজভাবে কিভাবে করতে চাই সেটা আমাকে দেখাই দেন। তাহলে চলেন আমরা একটু সহজভাবে চিন্তা করে দেখি যে -2 স্কোয়ার এর মানেটা কি, আমি কিভাবে লিখতে পারবো? -2 কয়বার আছে গুণ আকারে? 2 বার আকারে আছে, এই যে -2 লিখলাম, প্লাসের কি প্লাস, -3 তার কি কিউব, তাহলে -3 গুণ আকারে আছে কয়বার? 3 বার, এই যে -3 ইন্টু -3 ইন্টু কি -3, এইভাবে ভেঙে লিখলেও সমস্যা নাই। 4 কিউব মানে কি 4 3 বার গুণ আকারে আছে, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে দেখেন এখানে মাইনাসে মাইনাসে কি প্লাস, লেখার দরকার নাই, 2 দুগুণে কত 4, মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস, এই যে সেই প্লাস চিহ্নটা দিলাম। দেখেন -3 এবং -3, মাইনাসে মাইনাসে কি প্লাস, এই দুটো গুণ করলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর এই প্লাসের সাথে এই মাইনাস গুণ করলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এই যে মাইনাস চিহ্নটা দিলাম, 3 3 এবং 3, 3 3 গুণ করলে কত হবে? 9 হবে, 9 এর সাথে 3 গুণ করলে কত হবে? 27, অর্থাৎ 27 প্লাস, দেখেন 4 কে যদি 3 বার গুণ করেন, অর্থাৎ 4 এবং 4 গুণ করলে 16 হবে, 16 এর সাথে 4 গুণ করলে কত হবে? 64 হবে, অর্থাৎ প্লাসের কি 64। ওকে, খেয়াল করেন, দেন 4 প্লাসে মাইনাসে কি মাইনাস, 27 প্লাস কি 64, তাহলে 64 এবং প্লাসের 4 মিলে কত হয়ে যাবে? প্লাসের 68 হয়ে যাবে, মাইনাস কত 27। দেন আমরা যদি বিয়োগ করি, 7 আছে কয় হলে 8 হবে, 1 হলে, 2 আছে কয় হলে 6 হবে, 4 হলে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 41। ওকে, তাহলে আমরা কিন্তু আমাদের এই ধরনের যে বীজগাণিতিক সমস্যাগুলো আছে আমরা এইভাবে সমাধান করতে পারবো। আমি আবারও বলতেছি, পরীক্ষা কিন্তু মানে গণিতে আপনি ইনশাল্লাহ 80% মার্কস কি পাবেন? একদম কমন পাবেন, বইয়ের আলোকে পাবেন,
এবং সেই প্রশ্নগুলো আপনাকে কোনোভাবেই ভুল করা যাবে না, জাস্ট একটু ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে হবে। আর বাকি 20 নাম্বারও সহজ থাকবে, জাস্ট আপনাকে একটু টেকনিক্যালি এটা মেনটেন করতে হবে, ঠিক আছে? তো কথা হচ্ছে, পরীক্ষার হলে মাথায় কোনো প্রকার চাপ নেওয়া যাবে না, শান্তভাবে পরীক্ষা দিতে হবে এবং সময়টা সুন্দরভাবে ম্যানেজ করতে হবে। কারণ সময় হচ্ছে 3 ঘন্টা, অর্থাৎ 180 মিনিট। এই 180 মিনিটে আপনাকে 300 মার্কস অ্যান্সার করতে হবে। তো আমার মনে হয় যেটা, গণিতে 1 ঘন্টা, ইংরেজিতে 1 ঘন্টা, এই যে 2 ঘন্টা চলে গেল। বাংলায় 35 থেকে 40 মিনিট সময়, আর সাধারণ জ্ঞান অংশে 20 মিনিট সময়। খুব ভালোভাবে এইভাবে টাইম মেনটেন করে আপনি পরীক্ষা দিবেন, আশা করি তাতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই তো আমরা তাহলে বীজগাণিতিক সমস্যা সমাধান করছিলাম। আমরা আরো কিছু বীজগাণিতিক সমস্যার সমাধান দেখব, ছোটখাটো প্রশ্ন যেগুলো আমাদের 1 নম্বরের জন্য আসতে পারে। যেমন মনে করেন এরকম একটা প্রশ্ন হলো যে a = 4 হলে a + 1/a এর মান কত? একটু দেখেন, আচ্ছা ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে কি, a = 4 হলে a + 1/a এর মান কত? দেখেন এই যে সমস্যাটা, এখানে আমাদের এর মান দেওয়া আছে কিন্তু 1/a এর কিন্তু মান দেওয়া নেই। যদি 1/a এর মান দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা ইজিলি স্বাভাবিক নিয়মে যোগ করতে পারতাম। তাহলে আমাকে কি করতে হবে? 1/a এর মানটা নির্ণয় করতে হবে। তো আপনার বইয়ে একটা এরকম আছে যে গুণাত্মক বিপরীত সংখ্যা, কি একটা শব্দ আছে কিরকম, যে গুণাত্মক বিপরীত সংখ্যা। এই যে গুণাত্মক বিপরীত সংখ্যা, দেখেন এই একটি শব্দ ব্যবহার করে এই প্রশ্নটা সাজানো হয়েছে। এখন গুণাত্মক বিপরীত সংখ্যাটা কি? কোন সংখ্যার অথবা কোন ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশই হচ্ছে কি তার গুণাত্মক বিপরীত সংখ্যা। যেমন ভগ্নাংশটাই কি হবে? গুণাত্মক বিপরীত সংখ্যা হবে। যেমন মনে করেন আপনাকে দেওয়া আছে x/y এর গুণাত্মক বিপরীত সংখ্যা কত? গুণাত্মক বিপরীত সংখ্যা কত? প্রশ্নটা হচ্ছে এরকম, x/y এর গুণাত্মক বিপরীত সংখ্যা কত? জাস্ট এটা নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে? এই যে এখানে আমাদের হরটা y আছে না, এটাকে লবে নিয়ে আসতে হবে, আর লব যে x আছে এটাকে কি করতে হবে? হরে নিয়ে আসতে হবে। এই তো, তাহলে কি হয়ে যাবে? গুণাত্মক বিপরীত সংখ্যা নির্ণয় করা হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হবে? x/y এর গুণাত্মক বিপরীত সংখ্যা হবে y/x, অর্থাৎ তার বিপরীত ভগ্নাংশটাই হবে কি গুণাত্মক বিপরীত সংখ্যা। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে আমরা কিন্তু a থেকে 1/a এর মানটা নির্ণয় করতে পারবো। কিভাবে? খেয়াল করেন, আমরা জাস্ট এভাবে লিখব, দেওয়া আছে a = 4। তাহলে খেয়াল করেন a = 4, এখানে এর নিচে কত আছে? মনে মনে 1 রয়েছে। 4 এর নিচে মনে মনে কত আছে বলেন? 1 আছে। তাহলে জাস্ট এই যে অংশটা, এটাকে আমি যে জাস্ট বলি যে উল্টিয়ে দেওয়া, যেটাকে আপনারা বলেন মানে রিভার্স করা, যদি রিভার্স করে দেই তাহলে কিন্তু 1/a এর মানটা পেয়ে যাব। অর্থাৎ a/1, 1টাকে উপরে নিয়ে নিলাম, এটাকে নিচে নিয়ে আসলাম। তাহলে এই পাশেও কি হবে? 1টাকে উপরে নিয়ে যেতে হবে, 4টাকে নিচে নিয়ে আসতে হবে। তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমরা 1/a এর মানটা বের করে ফেললাম। অর্থাৎ a = 4 হলে 1/a = কত হবে? 1/4 হবে। আচ্ছা, তাহলে কিন্তু আমরা এই যে 1/a এর মানটা বের করে ফেললাম। তাহলে এখন আমাদের কোনটার মান বের করতে হবে? a + 1/a। তাহলে আমরা জাস্ট লিখব, প্রদত্ত
রাশি a প্লাস 1/a, তাহলে এর মানটা বসিয়ে দেন 4 আর 1/a এর মান বসিয়ে দেন কত 1/4, তাহলে কত হচ্ছে 4। আচ্ছা যদি লসাগু করে দিই তাহলে 4 এখানে হবে 16 প্লাস কত 1, তাহলে কত হচ্ছে 17/4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 17/4। এখন যদি কেউ বলেন না স্যার আমি দশমিক অ্যান্সার দিব, তাহলে আপনি জানেন 1/4 এর মান কত হচ্ছে দশমিক সংখ্যায় 0.25, 0. কত 25। তাহলে জাস্ট আপনি কি করবেন এখানে খেয়াল করেন, যদি আমি এইভাবে না লিখি তাহলে আমি কিভাবে লিখবো 4 প্লাস এই যে 1/4 এর পরিবর্তে কত লিখবো 0.25, তাহলে 4 এর সাথে 0.25 যোগ করলে কত হবে 4.25। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, আপনি অ্যান্সার হিসেবে 17/4 অথবা 4 সমস্ত 4 এর 1 এটাও দিতে পারেন, অথবা 4.25 এটাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা এটা যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনার জন্য একটা ছোট একটা বাড়ির কাজ থাকবে, খেয়াল করেন। সেটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে এরকম, খেয়াল করেন যে x ইকুয়াল 2/3 হলে, x ইকুয়াল কত 2/3 হলে x প্লাস 1/x হোল স্কোয়ার সমান কত, একটু চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, x প্লাস 1/x হোল স্কোয়ার সমান কত, জাস্ট আমি একটু কিভাবে আপনি সমাধান করবেন সেটা একটু বলে দিই। হ্যাঁ, এখানে যে x এর মানটা দেওয়া আছে, x এর মান কত দেওয়া আছে বলেন তো 2/3, তাহলে x এর গুণাত্মক বিপরীত সংখ্যা কি বলেন তো 1/x, 1/x, অর্থাৎ এখানে x এর নিচে মনে মনে কত ছিল 1, 1 উপরে চলে গেছে, তাহলে x টা নিচে আসছে। এই ক্ষেত্রেও কি, তাহলে ওই যে গুণাত্মক বিপরীত সংখ্যা নির্ণয় করার নিয়ম অনুযায়ী হরটা কি হয়ে যাবে লব হয়ে যাবে, আর লবটা কি হয়ে যাবে হর হয়ে যাবে। তাহলে সে তখন কিন্তু আমি 1/x এর মান কত পাবো 3/2 পাবো। দেন আমি কি করব x এবং 1/x এর মান বসিয়ে তার বর্গ নির্ণয় করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। এই সমস্যাটি আপনাদের সমাধান করতে হবে এবং এটা বাড়ির কাজ হিসেবে থাকলো, আপনারা এটা সমাধান করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা এবার আমরা আরেকটা ছোট্ট একটা প্রশ্নের সমাধান করব। সম্ভবত এটা বিগত বছরের কোন একটা পরীক্ষায় এসেছিল, কত সালে এসেছিল এটা আমার খেয়াল নেই। তাহলে দেখেন, হ্যাঁ এটা হচ্ছে যেমন ধরেন x মাইনাস 1/x ইকুয়াল হচ্ছে 5 হলে x মাইনাস 1/x হোল কিউব ডিভাইডেড বাই 6/5 ইকুয়াল কত। এটা একটা বিগত বছরের প্রশ্ন, এটা আমরা সমাধান করি, চলেন দেখি। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের x মাইনাস 1/x এর মানটা কি আছে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা লিখে নেই দেওয়া আছে x মাইনাস 1/x সমান কত 5। তাহলে প্রদত্ত রাশি খেয়াল করেন x মাইনাস 1/x হোল কিউব ডিভাইডেড বাই কত 6/5, একটু এইভাবে লিখলাম, সমস্যা নেই একই কথা। তাহলে x মাইনাস 1/x এর মান কত স্যার 5, তার পাওয়ার কত 3, নিচে কত হবে 6/5, 5 কে কিউব করলে অর্থাৎ 5 কে যদি আপনি পর পর 3 বার গুণ করেন তাহলে হবে কত 125, অর্থাৎ 5 কিউবের পরিবর্তে আমি কি লিখতে পারি 125, আর নিচে কত 6/5, 125 দ্বারা যদি ভাগ করি 125 কে তাহলে হবে 1, এবং 625 কে যদি 125 দ্বারা ভাগ করি তাহলে কত হবে স্যার 5 হবে, অর্থাৎ 1/5। তাহলে আমাদের x মাইনাস 1/x হোল কিউব ডিভাইডেড বাই 6/5 এর মান কত হচ্ছে 1/5। ঠিক আছে, এগুলো খুবই সহজ অঙ্ক, কিন্তু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে এই প্রশ্নের আলোকে আমি আপনাকে একটি বাড়ির কাজ দিচ্ছি, সেটা আপনি করবেন বাড়িতে বা বাসায়। ঠিক আছে না, শহরে বাড়ির নাম হয়ে যায় কি বাসা, আর আমগো এলাকায় কি কয় বাড়ি, বুঝছেন। আচ্ছা দেখেন
সেটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে এরকম, যেমন a প্লাস 1/a ইকুয়াল, এটা কিন্তু হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ, SW, এটা আপনাদের সমাধান করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। হলে a প্লাস 1/a ইকুয়াল 4 হলে a প্লাস 1/a হোল কিউব ডিভাইডেড বাই কত স্যার, কত দেওয়া যায়, 128 সমান কত? এই প্রশ্নের সমাধান করবেন। এটার সাথে আরেকটা করবেন, সেটা হচ্ছে a মাইনাস 1/a ইকুয়াল, মনে করেন -3, কত, -3 হলে a মাইনাস 1/a তারপর হচ্ছে 4 ডিভাইডেড বাই হচ্ছে কত, মনে করেন 9 সমান কত? এই দুটি প্রশ্নের সমাধান আপনারা চাইলে করে আমাকে দেখাবেন, এবং আমার যারা স্টুডেন্ট আছেন স্পেশালি যে 5-6 জন ক্লাস দেখবেন বা করবেন, অবশ্যই কিন্তু এই দুটি সমাধান করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? বাকি যারা আছেন তারাও পাঠিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, মেসেঞ্জারেও দিতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, আমরা প্রায় সর্বশেষ চলে আসছি, বীজগণিতের যে সমস্যাগুলো দেওয়া আছে। আচ্ছা, এবার দেখেন, একদম সহজ একটা প্রশ্ন, বিগত বছর এসেছিল, সেটা হচ্ছে এরকম, মনে করেন দেওয়া আছে, প্রশ্নটা হচ্ছে এরকম যে a প্লাস বি ইকুয়াল 4 এবং a মাইনাস বি ইকুয়াল 2 হলে, ইকুয়াল কি হলে, 2 হলে, ধরেন এরকম একটা প্রশ্ন, 2 হলে 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কত? আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে মূলত দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 4 এবং a মাইনাস বি ইকুয়াল কত, 2, এবং আমাকে মান বের করতে বলছে 4 ইন্টু a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কত। এখান থেকে আমাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে a এবং b এর মানটা কি করে নিতে হবে, বের করে নিতে হবে। তাহলে a এবং b এর মানটা কিভাবে বের করব এটা আমরা একটু দেখি, খেয়াল করেন, আমরা লিখি, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 4, নিচে নিচে লিখবো আর কি, a মাইনাস বি ইকুয়াল কত, 2। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে বিটা হচ্ছে কি প্লাস যুক্ত এবং দ্বিতীয়টাতে বি হচ্ছে কি মাইনাস যুক্ত। এখন যদি আমরা কি করি, যোগ করে দিই, কি করে দেই, যোগ করে দিই, তাহলে দেখেন a এবং a যোগ করলে কি হবে, 2a হবে, 2a হবে, প্লাসের বি এবং মাইনাসের বি কি যাবে, কাটা যাবে, তাহলে এখানে শুধু হবে 2a, আর এখানে 4 এবং 2 যোগ করলে কত হবে, 6। দেন আমি এই 2 এই পাশে গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ 6/2 ইকুয়াল কত স্যার, 3। তাহলে আমরা কিন্তু এর মানটা পেয়ে গেলাম, ঠিক আছে না? এখন এর মানটা আমি প্রথমটাতে অথবা দ্বিতীয়টাতে যে কোনো একটাতে বসিয়ে বি এর মানটা বের করতে পারবো। তাহলে আবার লিখি যে, আবার খেয়াল করেন, a প্লাস বি ইকুয়াল কত, 4, তাহলে এর মান কত পেয়েছিলাম যেন, 3, তাহলে এই এর মানটা এখানে 3 বসিয়ে দিলাম, প্লাস কি বি ইকুয়াল কত, 4। তাহলে খেয়াল করেন বি ইকুয়াল কি কত হবে, 4 মাইনাস 3 ইকুয়াল কত, 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়, জাস্ট 1 হয়। তাহলে আমরা কিন্তু এর মান পেলাম 3 এবং বি এর মান কত পেলাম, 1 পেলাম। এখন আমাদের যেটা মান নির্ণয় করতে বলছে সেটা আমরা এখন নির্ণয় করে ফেলবো। তাহলে লিখি, প্রদত্ত রাশি ইকুয়াল 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, জাস্ট এখন মান বসিয়ে দেবো আর কিচ্ছু না। তাহলে 4 এর পরিবর্তে কত বসাবো বলেন তো, 3, এই যে এর মানটা কত পেয়েছিলাম, 3 পেয়েছিলাম, 3, তাহলে এই যে 3 স্কোয়ার মাইনাস বি কত পেয়েছিলাম, 1, তাহলে এই যে বি এর মান 1 স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে 4, 3 কে স্কোয়ার করলে কত হবে 9, 1 কে স্কোয়ার করলে হবে 1, তাহলে 4, 9 মাইনাস 1 ইকুয়াল কত, 8, গুণ আকারে আছে, 4 এবং 8 গুণ করলে কত হবে, 32।
তাহলে আমরা কি পেলাম, সুতরাং 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কত, 32। তাহলে এইভাবে কিন্তু আমরা আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি। তাহলে এই প্রশ্নের আলোকে আপনাদের একটা বাড়ির কাজ দিয়ে দেই, খেয়াল করেন। এই প্রশ্নের আলোকে একটা বাড়ির কাজ যদি আমরা দেই, তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এটা, দেখেন যেটা লাল কালি দিয়ে লিখতেছি এটা হচ্ছে হোমওয়ার্ক। সেটা হচ্ছে যে x প্লাস ওয়াই ইকুয়াল 8 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল কত দেওয়া যায় বলেন তো, 2 হলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত। এই যে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। কি হোমওয়ার্ক, x প্লাস ওয়াই ইকুয়াল 8 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল 2 হলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এখন আমি দেখি আসলে কতটুকু সময় হলো। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো সর্বশেষ একটা অঙ্ক করাবো এবং এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এটা হচ্ছে রুট যুক্ত, হ্যাঁ, অর্থাৎ বর্গমূল চিহ্ন যুক্ত। তাহলে এই বর্গমূল চিহ্ন যুক্ত সমস্যা সমাধান আমরা কিভাবে করতে পারি যদি আমাদের আসে। এবং এখানে এই বইতে যেটা দেখাচ্ছে 2008 সালে এরকম একটা প্রশ্ন এসেছিল। সেটা হচ্ছে কিরকম প্রশ্নটা ছিল, 2008 সালের প্রশ্নটা, যে root over of a plus root over of b equal minus root over of b equal কত হলে স্যার এখানে দেওয়া আছে 3 হলে, 3 হলে a minus b সমান কত। এটাই হচ্ছে সর্বশেষ, হ্যাঁ, এরপরে আর করাবো না, অনেক ধৈর্য ধরে দেখতেছেন আপনারা। দেখেন root over of a plus root over of b equal 5 এবং root over of a minus root over of b equal 3 হলে a minus b সমান কত। এর আগে যে অঙ্কটা করেছি সেইভাবে ঠিক একইভাবে এই সমস্যাটা সমাধান করব আমরা। তাহলে কিভাবে করব, জাস্ট আমরা লিখব এইভাবে যে দেওয়া আছে root over of a plus root over of b equal কত 5, আরেকটা কি দেওয়া আছে root over of a minus root over of b equal কত 3। ঠিক আছে, কলমের কালিও মনে হয় প্রায় শেষের দিকে চলে আসছে। এখন যদি আমরা যোগ করি, কি করি স্যার, যোগ করে দেখেন এখানে প্লাসের রুট বি আর এখানে মাইনাসের রুট বি যাবে, কি যাবে, কাটা যাবে, যোগ করলে কি যাবে, কাটা যাবে। তাহলে এখানে রুট এ। আচ্ছা আপনি সহজভাবে চিন্তা করেন, আপনাকে যদি বলা হতো a প্লাস এ সমান আপনি কি লিখতেন, 2a লিখতেন। এখানে জাস্ট এর জায়গায় কি আছে, রুট এ আছে, আর এখানেও কি এর জায়গায় কি আছে, রুট এ আছে। তাহলে আপনি কি লিখবেন, 2 রুট এ। তাহলে রুট ওভার অফ এ এবং রুট ওভার অফ এ যোগ করলে কি হবে স্যার, সরি, এখানে কি হবে 2 রুট এ, কি হবে 2 রুট ওভার অফ এ, এবং 5 এবং 3 যোগ করলে কত হবে, 8 হবে। দেখেন এই 2 এর সাথে রুট এ এর সম্পর্ক কি, গুণ। আচ্ছা আমরা যদি এখন উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দেই, তাতে কিন্তু সমীকরণের মানের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। কারণ আমরা জানি যে সমীকরণের উভয় পাশে একই সংখ্যা দ্বারা গুণ করলে, ভাগ করলে, অথবা একই সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে সমীকরণের মানের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে এই 2 কাটা, 2 দ্বারা 8 কে ভাগ করলে কত হবে, 4। তাহলে এখানে আমার কি থাকতেছে, রুট ওভার অফ এ থাকতেছে, কি থাকতেছে বলেন, রুট ওভার অফ এ সমান কত, 4। কিন্তু আমরা যদি প্রশ্নের দিকে খেয়াল করি তাহলে দেখবো যে এখানে আমাকে a মাইনাস b নির্ণয় করতে বলছে। তাহলে এই রুটকে আমাকে কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। আর আপনারা জানেন যে রুটকে যদি
কি করা হয়, বর্গ করা হয়, তাহলে স্কোয়ার এবং রুট কি যায়, কাটা যায়, সমান কত, এ হয়। প্রশ্ন হচ্ছে কেন স্কোয়ার এবং রুট কাটা যায়। খেয়াল করেন, আমরা যদি এদিকে খেয়াল করি, রুট ওভার অফ এ, এই রুট ওভার অফ এ এর সূচকীয় আকারে যদি আমরা লিখি তাহলে কি লিখবো, এ টু দি পাওয়ার 1/2, অর্থাৎ রুটের পরিবর্তে সূচকীয় আকারে লিখলে কি হবে, এ টু দি পাওয়ার 1/2, অর্থাৎ রুটের পরিবর্তে পাওয়ার হিসেবে কি লেখা যায়, 1/2 লেখা যায়। এখন উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে এই যে 2, এই 2 এবং এই 2 কাটা যাবে, তাহলে দেখেন কি হবে, এ টু দি পাওয়ার 1 হবে, অর্থাৎ শুধু এ হবে। সেই জন্যই আমরা বলে থাকি সহজভাবে রুট এবং স্কোয়ার কি কাটা যায়, সহজ কথা, শেষ। তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই, তাহলে রুট এ স্কোয়ার দেন 4 স্কোয়ার, উভয় পাশে কি করলাম, বর্গ করলাম। তাহলে খেয়াল করেন, তাহলে এই যে স্কোয়ার এবং রুট কাটা, তাহলে এখানে থাকবে এ, 4 কে স্কোয়ার করলে কত হবে, 16, তাহলে এর মান কত বের হলো আমাদের, 16 বের হয়েছে। এবার আমরা কি করব, এখানে খেয়াল করেন, আবার লিখবো যে আবার রুট ওভার অফ এ প্লাস রুট ওভার অফ বি ইকুয়াল কত, 5। এটা কিন্তু আমাদের শুরুতে প্রশ্নে দেওয়া আছে, এটা আমরা লিখতাম এখানে। এখন আমরা কিন্তু রুট ওভার অফ এ সমান কত পেয়েছিলাম, 4 পেয়েছিলাম, তাহলে রুট ওভার অফ এ সমান আমরা ডিরেক্ট 4 লিখতে পারি, অথবা আমরা রুট দিয়ে এর মানটা বসিয়ে দিতে পারি। এর মান কত, 16, এই যে এখানে সেই 16টা লিখে দিলাম, প্লাস রুট ওভার অফ বি ইকুয়াল কত, 5। তাহলে 16 কে রুট করলে কত হবে স্যার, 4 হবে, প্লাস রুট ওভার অফ বি ইকুয়াল কত, 5, দেন রুট ওভার অফ বি ইকুয়াল 5 মাইনাস 4, বা রুট ওভার অফ বি ইকুয়াল কত, 1। এখন রুট ওভার অফ বি ইকুয়াল কত পেয়েছি, 1, কিন্তু আমার প্রশ্নে কি দেওয়া আছে, শুধু বি দেওয়া আছে, রুট ওভার অফ বি তো নেই, তাহলে এই রুটকে আমাকে কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। তাহলে উভয় পাশে কি করলাম, স্কোয়ার করলাম, তাহলে 1 কে স্কোয়ার করলে 1ই হবে, আর রুট আর স্কোয়ার কাটা যাবে, তাহলে এখানে থাকবে কি শুধু বি, এখানে 1। তাহলে আমরা কিন্তু এখানে এর মান পেয়েছি কত, 16, বি এর মান কত পেয়েছি, 1। তাহলে কিন্তু আমি এখন আমাদের যে মানটা বের করতে বলছে, অর্থাৎ এ মাইনাস বি, এটা সহজে করতে পারবো। তাহলে সুতরাং এ মাইনাস বি ইকুয়াল কি লিখবো, এর মান কত, 16, বি এর মান কত স্যার, মাইনাসের 1, তাহলে 16 মাইনাস 1 ইকুয়াল কত, 15। এই তো আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেল, অর্থাৎ এ মাইনাস বি ইকুয়াল আমরা কত পেলাম, 15। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি সব সময়। খোদা হাফেজ।